আমাদের জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে। আর এই জাতীয় নির্বাচনে আমরা সংসদ সদস্য নির্বাচন করা হবে। যারা আমাদের এই 56,000 বর্গ মাইলের এই ছোট্ট একটি রাষ্ট্র যারা পরিচালনা করবে, তথা বাংলাদেশের 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের নেতৃত্ব যারা দিবে, তাদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষ এর মধ্য থেকে যারা ভোটার, তারা আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোটের মাধ্যমে নির্বাচন করবেন। এই ভোটের দিন 2টা ভোট অনুষ্ঠিত হবে। একটা ভোট এমপি নির্বাচন, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচন। এ ব্যাপারে আমার কোনো কথা নাই। আর একটা ভোট হ্যাঁ বা না। এই হ্যাঁ বা না এই ভোটের নাম হলো গণভোট। এই ভোটের নাম কি ভাই? গণভোট। এই 2টা ভোট একসাথে দিতে হবে। এক পাশে মারবেন আপনার পছন্দনীয় ব্যক্তি, যাকে আপনি সংসদ সদস্য হিসেবে, যাকে বাংলাদেশের নেতা হিসেবে চাচ্ছেন, তার উপরে সিল মারবেন। আর আরেকটা মারবেন হ্যাঁ বা না, অর্থাৎ গণভোটের উপরে সিল। 2টার ব্যালটও আলাদা। এই গণভোট নিয়ে বর্তমান সরকার প্রত্যেকটা মসজিদের খতিব যারা কথা বলবেন তাদেরকে অনুরোধ করেছেন। শুধু মসজিদ না, মন্দিরের যারা পুরোহিত আছে, গির্জার যারা ফাদার আছে, এবং এই ভোটের আগ পর্যন্ত গণভোট কী ও কেন, গণভোট দরকার কেন, গণভোট দিলে আমাদের লাভ কি, আমরা কোনটাই হ্যাঁ বা না, সেটা তো ঐচ্ছিক ইচ্ছা, কিন্তু আসলে গণভোটটা কি, সেই বিষয়াদি আপনাদের সামনে তুলে ধরার জন্য বলা হয়েছে। সেই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভোট আগে আমরা জেনে আসি, ভোট আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোটের অনুমোদন কতটুকু। সকলের সিদ্ধান্ত নেওয়া, সবার সিদ্ধান্ত নিয়ে একটা রায়ে পৌঁছানো, এটার অনুমোদন শরিয়াতে কতটুকু। আমরা যদি খুব খেয়াল করবেন আজকের আলোচনাটা, আমরা যদি সাহাবাদের যুগ দেখি, সাহাবাদের যুগ যদি আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন সেখানে তো কোনো ভোটের কোনো বিষয় নাই। কারণ আল্লাহ তাআলা যেটা নাজিল করবেন ওইটাই ভোট, রাসূল যেটা বলবেন ওইটাই সংবিধান, ওইটাই সব কিছু, ওটার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তখন কিভাবে পরবর্তী খলিফা, পরবর্তী শাসন ক্ষমতা কার হাতে যাবে, এর জন্য আনসার এবং মুহাজির 2 গ্রুপে একসাথে বসে আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সকলেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। কথা কি বুঝতে পেরেছেন? সকলেই পরামর্শের ভিত্তিতে। আসলে তো এখানে পরামর্শ কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি একাই তার শক্তির বলে, ক্ষমতার বলে কি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন? না, সকল আনসার এবং মুহাজির, যেহেতু 2 গোষ্ঠী, যারা হিজরত করে এসেছে তারা ছিল মুহাজির, যারা মদিনার লোক তারা ছিল আনসার। এই আনসার এবং মুহাজির এর মধ্য থেকে যারা বিশিষ্ট পর্যায়ের সাহাবী, অনেক বড় বিজ্ঞ মানুষ, আলেম, ফকিহ, তাদেরকে বলা হয় আহলুল হক, আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদ, এদের কথা সর্বোচ্চ গ্রহণীয়। একটা কথা বলছেন, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর একজন সাধারণ দিনমজুর একরকম? এর চিন্তাভাবনা কি একরকম? বলেন চিন্তাভাবনা কি একরকম? একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে যেটা বুঝবে, সে যে রায় দিবে,
একজন সাধারণ রিক্সা চালক, একজন সাধারণ মানুষ, তার রায় একরকম কোনোদিন হতে পারে না। এটা আপনাকে বুঝতে হবে। সবার সমান অধিকার, কিন্তু বুঝার ক্ষেত্রে, যেমন একজন খতিব নিয়োগ দিবেন, এখানে খতিব নিয়োগ দিবেন, আপনি একটা ইন্টারভিউ বোর্ড ডেকেছেন, এই বোর্ডের ভিতরে আপনি কাদেরকে নির্বাচন করবেন? যারা রিক্সা চালায়, যারা ঘাটে কাজ করে, কয়লা টানে, যারা যারা ভ্যান চালায়, এদেরকে এই আমাদের এই ইন্টারভিউ বোর্ডে দেবেন না। দেবেন যারা বিজ্ঞ লোক, যারা বোঝে, যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, যারা আলেম, যারা পণ্ডিত, তাদেরকে ডাক দেবেন এই ইন্টারভিউ বোর্ড, এবং তারা যেটা নির্বাচন করবে, তার নির্বাচনটা আর একজন রিক্সা চালকের খতিব নির্বাচন কি একরকম হবে? বলেন তো আপনারা, একরকম হবে না। একজন রিক্সা চালক দেখবে যে হুজুর অনেক বড় মাপের পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ, তার দাড়িটা অনেক বড়, চেহারাটা ফর্সা, চোখগুলো টানা টানা, কণ্ঠস্বর হেভি, অনেক সুন্দর, ভালো লাগে, আলহামদুলিল্লাহ হুজুর এদের রেখে দেন। আর একজন বিজ্ঞ লোক দেখবে না, হজরতের ভিতরে যোগ্যতা আছে কিনা খতিবের, সে ওটা টেস্ট করবে, সে দেখবে তার ভিতরে এই জ্ঞান আছে। তো এই জন্য আহলুল হাল্লি ওয়াল আকদ, সাহাবাদের যুগে নেতৃস্থানীয় কিছু সাহাবী ছিল, যাদের সর্ব সাইডে, যারা সব কিছুতে যারা এক নম্বরে ছিল, এরকম কিছু সাহাবী ছিল, তাদেরকে বলা হলো আহলুল হাল্লি ওয়াল আকদ। তাদের কথাটা সর্বোচ্চ গ্রহণ করা হতো। তবে সাধারণ সাহাবীদের কথাও তাদের কাছ থেকে ভোট এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই আহলুল হাল্লি ওয়াল আকদ যারা ছিল, তারাই প্রধান নির্বাচন করতেন। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহাজির এবং আনসার সাহাবীদের এক বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখনও পর্যন্ত কবরস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় নাই, তখনও রাসূলের যে পবিত্র বডি তখনও জমিনের উপরে ছিল। তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলের পরামর্শে উনি কি হলেন? খলিফা হলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর পরে উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে উনি এই আহলুল হাল্লি ওয়াল আকদ, খুব খেয়াল করেন, ওনাদের কাছে একটা প্রস্তাব পেশ করলেন। সেই প্রস্তাবটা হলো, আমার পরে আমি হযরত ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি খলিফা নির্বাচন করার জন্য পরামর্শ দিলাম। বুঝেন নাই মনে হয়? এবার আহলুল হাল্লি ওয়াল আকদ তারা পরস্পরের মধ্যে আলোচনা সাপেক্ষে তারা হযরত আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। এবং এই নির্বাচনের পরে সকলেই একমত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করা মানেই ভোট। ও কথা বোঝেননি মনে হয়? হ্যাঁ, কাগজে কলমে ভোট না। আগে তো কাগজ কলম ছিলই না, ছিল নাকি? কাগজ কলম তো ছিলই না। আপনারা যারা একটু 40-50 বছর বয়স, তারা কিসে লিখেছেন বলেন তো? 60 বছর বয়সের আগে যারা আছেন, কিসে লিখেছেন? তাল পাতায়। কলম ছিল কি? বাঁশের কুঞ্চি। তো যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একটা মন, তার উনি বুঝে শুনে যেটা দেখলেন, আহলুল হাল্লি ওয়াল আকদ চূড়ান্ত পর্যায়ের যারা সাহাবী ছিলেন তাদেরকে ওনারা বললে এইবার তারা নির্বাচন করলেন হযরত ওমরকে। এখন সকল সাহাবী এসে তার হাতে বায়াত গ্রহণ করা মানেই ভোট দেওয়া, যে আমি আপনাকে সমর্থন করলাম। ভোট কি তখন ছিল? ছিল। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে যায়, 10 বছর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, তখন উনি আহলুল হাল্লি ওয়াল আকদ এর মধ্য থেকে 6 জন শুরা, 6 জন বিশিষ্ট সাহাবীকে উনি বেছে নেন। এবং বেছে নিয়ে উনি বলেন, আপনারা 6 জনের মধ্য থেকে একজনকে খলিফা নির্বাচন করেন পরামর্শের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তাদের কাজ, তারা সাহাবীদের কথা বলতেছেন, সাহাবীদের কাজ পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়। তারা একা একা কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবসময় অভ্যাস ছিল
যে কোনো জিনিস সামনে মুহূর্তে সামনে আসলে সাহাবীদেরকে ডাকতেন। হ্যাঁ, এখন প্রত্যেক পুরা সাহাবীদের রায় নেওয়া তো কঠিন, কারণ সাহাবী রয়েছেন ইয়ামানে কোনো সাহাবী, তার রায় নেওয়া তো কঠিন। সামনে যে সাহাবীগুলো ছিলেন তাদের কাছ থেকে রাসূল পরামর্শ নিতেন। যেমনভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যারা 70 জন যে বন্দী হয়েছিল, এই বন্দীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক পরামর্শ আছে। অর্থাৎ এই বন্দীদেরকে কি করা যায়, 70 জন কাফের বন্দী হয়েছে বদরের যুদ্ধের পরে, এই বন্দীদের ব্যাপারে কি করা যায় রাসূল পরামর্শ নিয়েছেন। আল্লাহ তাআলার মানসা ছিল বন্দীদেরকে হত্যা করে ফেলানো। প্রত্যেক বন্দী এই বন্দীর আত্মীয়, তাই সেই হত্যা করবে। অর্থাৎ এই মদিনার ভিতরে মুসলমান মুহাজির, তার যে আত্মীয় আছে সে তাকে হত্যা করবে, এটা আল্লাহর ইচ্ছা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দীগুলোর মধ্যে যার যে আত্মীয় সে তাকে হত্যা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল কি করলেন, এই রায়টা গ্রহণ করলেন। দেখেন, এই রায়ের মাধ্যমে এই যারা বন্দী ছিল এদের ভিতরে অধিকাংশই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি ওই দিন হত্যা করে ফেলা হতো, কোন অবস্থায়, কাফের অবস্থায় মরতো না। আল্লাহ আযাব নাজিল করলেন, কোরআনের আয়াত আছে, আল্লাহর আযাব নাজিল করতে চেয়েছিলেন, যে আল্লাহর যে বিধান, যে আল্লাহর যে মানসা, সেই মানসার বাইরে এই কাজটা হয়েছে। কিন্তু আল্লাহ বললেন, তোমরা পরামর্শের ভিত্তিতে যেহেতু করেছো, আমি সন্তুষ্ট এর উপরে। ভাই, এটার নামই হলো ভোট, এটার নামই কি, পরামর্শ। যে এখানে ভাই আপনি সভাপতি নির্বাচন করবেন, একাই ক্ষমতা বলে সভাপতি হয়ে যাবে, তাহলে তো আবার শেষ হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে যে সকলের রায় নিয়ে একটা কাজ করা। তবে এখানে আহলুল হাল্লি ওয়াল আকদ থাকতে হবে, এটা ইসলামী পরিভাষা। অর্থাৎ এমন কিছু নির্বাচিত ব্যক্তি থাকতে হবে যাদের কথা আর সাধারণ মানুষের কথা একরকম না, যারা সর্বোচ্চ দিক দিয়ে, সব দিক দিয়ে যারা ফার্স্ট। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর পর যখন তাকে শাহাদাত বরণ হয়, তাকে শহীদ করে দেওয়া হয়, তখন মানুষের চাহিদার ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। মানুষই তাকে বলেছে যে আপনি খলিফা হন, এখন আপনারই দরকার। সকলের পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচন হয়েছেন। কে বলেন তো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই দেখেন, আমি খিলাফতে রাশেদা আমি কিছুটা ইতিহাস বললাম, বলেন তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি গাছ ধরে খলিফা হয়েছেন নাকি পরামর্শের ভিত্তিতে? এরপরে আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি গাছ ধরে খলিফা হয়েছেন নাকি পরামর্শের ভিত্তিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি গাছ ধরে নাকি পরামর্শের ভিত্তিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই 6 জন শূরা সদস্য তাদেরকে একত্রিত করে বললেন, আপনাদের মধ্য থেকে কাউকে আপনারা নির্বাচন করেন। এই শূরা সদস্যের মধ্য থেকে সবাই পিছপা হয়ে গেছে, না আমি এই দায়িত্ব নেব না। শুধু হযরত উসমান, হযরত আলী, এই 2 জন ছাড়া। এখন হযরত উসমানকে বানাবে নাকি হযরত আলীকে বানাবে? এর জন্য এই শূরা সদস্যের কয়েকজন সদস্য তারা পুরা মদিনার ভিতরে একটা ভোট তালিকা করে, গণভোট নেয়। কি ভোট? গণভোট। তারা প্রত্যেকের বাড়ি বাড়ি, প্রত্যেকের কাছে যেয়ে বলে যে আপনি কি উসমানকে চান নাকি আলীকে চান? ভাই, সাহাবাদের যুগে ভোট ছিল, সাহাবাদের যুগেও ভোট অর্থ পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করা। কথা কি বুঝতে পেরেছেন? অধিকাংশের রায়কে গ্রহণ করা। যাই হোক, এটা ছিল ইসলামী শরিয়াত। ইসলামী শরিয়াতের সাথে গণতন্ত্রের, আমরা যেহেতু আমাদের এই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র না, এটা গণতন্ত্রের নিয়ম নীতির উপরেই চলবে। ইসলামের সাথে গণতন্ত্রের সাথে সামান্য কিছু জায়গা একটু মতবিরোধ আছে, কিন্তু সব সাইড ইসলামের সাথে সাংঘর্ষিক না। কিছু জায়গা আছে যেগুলো ইসলাম সমর্থন করে না, যেমন সমস্ত ক্ষমতার মূল জনগণ, এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু গণতন্ত্র সমর্থন করে। গণতন্ত্র বলে যদি জনগণ চায় যে আল্লাহর, দেখা গেল দেশের মধ্যে আল্লাহর বিধান চলতেছে,
যে হত্যার বদলে হত্যা, জিনা করলে সঙ্গে সার করে দিতে হবে, মদ খাইলে এই যে বিধানগুলো আছে, চুরি করলে হাত কেটে দিতে হবে। জনগণ চাচ্ছে যে এই বিধানগুলো না হোক, এটা জনগণ পারবে না। এটা ইসলামিক আইন, ইসলামী রাষ্ট্র। এই সকল ক্ষমতার উৎস জনগণ। এখানে শরিয়াত বলে যে না, এর সাথে শরিয়াত, এই গণতন্ত্রের এই মূলনীতির সাথে শরিয়াত একমত না। কিন্তু সব ক্ষেত্রে ইসলামের সাথে গণতন্ত্র সাংঘর্ষিক না। আসেন, ইসলাম ও চাই যে ভোটের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কোনো কিছু হোক, এটা ইসলামের সর্বোচ্চ দিক নির্দেশনা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ, সূরা নিসার কয় নম্বর আয়াত ভাই? 58 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, তোমরা তোমাদের আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও। তোমরা তোমাদের আমানত, ভাই এখানে আমানত বলতে শুধু এমন জিনিস না যে আপনার কাছে আমি 2 টাকা রেখেছিলাম, আপনি আমার কাছে সেই 2 টাকা ফেরত দিবেন। এটা কিন্তু আমানত। এই শুধু আমরা আমানত বললেই বুঝি যে আমার কাছে কেউ কিছু রাখছিল, আমি তারে সেটা সেভাবে ফিরিয়ে দিলাম, এটা আমি আমানত না। আমানতের অর্থ ব্যাপক। সেই আমানতের একটা অন্যতম আমানত হলো এই ভোট। অন্যতম আমানত কি ভাই? এই ভোট। এটা আপনার কাছে আমানতের চূড়ান্ত পর্যায়ের আমানত। যদি এই আমানত তার হকদার ব্যক্তি, অর্থাৎ নৈতিকতার সর্বোচ্চ একজন ব্যক্তি, যে মানুষের উপর অত্যাচার করে না, যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, অর্থাৎ ইসলামে শরিয়ার দৃষ্টিকোণ থেকে যত সম্ভব তাকে অন্যদের থেকে আপনি চূড়ান্ত পর্যায়ের পেয়েছেন। কথা মনে হয় বোঝেননি? অন্যদের তুলনায় আপনি একজনকে নির্বাচন করেছেন যারা অন্যদের তুলনায় সর্ব সাইডে, এত ব্যাখ্যা করতে গেলে আমার সময় চলে যাবে, সর্ব সাইডে নৈতিকতার উপরে, ইসলামের উপরে সে প্রতিষ্ঠিত। এবার আপনি বুঝে নিন, একজন প্রার্থী যাকে আপনি এই আমানত, আপনার কাছে এই ভোট সর্বোচ্চ আমানত, এই আমানতটা আপনি তার কাছে, তার হকের কাছে পৌঁছে দিবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন। এই নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি ভুল করেন, তার যত গুনাহ, এর একটা দায়ভার অবশ্যই অবশ্যই আপনার আমলনামায় আসবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু ভোট এটা আপনার হারাম না এককেন্দ্রিক, হারাম না এককেন্দ্রিক, এবং আল্লাহ বলতেছেন আপনার আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দেন। সেক্ষেত্রে আপনি আপনার এই ভোটের আমানতকে এমন একজন হকদারের কাছে পৌঁছে দিবেন যে আপনার দৃষ্টিতে সর্বোচ্চ মানদণ্ডে আছে, ইসলামী মানদণ্ডে। কথা কি বুঝতে পেরেছেন? জুলুম করে না কারোর উপরে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সে একটা সীসা ঢালা প্রাচীরের ন্যায় মিথ্যা কথা বলে না। এরপরে তার যে নৈতিক চরিত্র, আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক ভালো, ঘুষ খায় না, সুদ খায় না। এই যে বিষয়গুলো সবগুলোর ক্ষেত্রে দেখে এরপরে আপনার আমানতকে হকদারের কাছে পৌঁছে দেন, এটা আপনার দায়িত্ব। এবার আসেন, গণভোট কি ও কেন? যেহেতু আমাকে গণভোটের ক্ষেত্রে বলা হয়েছে যে গণভোটের বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন। গণভোট যে কোনো দেশের যখন গণ অভ্যুত্থান হয়, পৃথিবীর ইতিহাসে জালেম শাসককে তাড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে বহু দেশে গণ অভ্যুত্থান, বিপ্লব এটা ঘটেছে। গণ অভ্যুত্থান, ভাই কথা বলেন না, ভাই কথা বলেন না, সামনে একটু বাইরে যাই কথা বলেন। গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা রাষ্ট্র কাঠামো ভেঙে যায়। যখন গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তখন একটা রাষ্ট্র কাঠামো কি হয়? ভেঙে যায়। তো এই রাষ্ট্র কাঠামো ভাঙার পর
ওইটা পরবর্তীতে রাষ্ট্রটা কিভাবে চলবে, কে চালাবে, কোন নীতি নির্বাচনের ভিত্তিতে চলবে, পূর্বে যেভাবে চলতো সেটার কি সংস্কার দরকার আছে না নাই, কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য একটা সনদ তৈরি হয়, যেটা আমাদের দেশেও 2025 সালের 17 অক্টোবর আমাদের দেশের জাতীয় সংসদ সদস্যের দক্ষিণ প্লাজায় এই জুলাই জাতীয় সনদ 2025 এটা ঘোষণাপত্র হয়েছে। প্রত্যেকটা দেশের বিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে, স্বৈরাচার তাড়ানোর পরে এইরকম একটা সনদ তৈরি করা হয়। এই সনদের কাজ কি? সামনের দেশ কিভাবে চলবে, সামনে কি কি সংস্কার হবে, কে দেশ চালাবে, কিভাবে চালাবে, এর একটা সনদ তৈরি করা হয়। এইবার আসেন, এই গণভোট এর ইতিহাস আমাদের দেশের, এই কথাটা কিন্তু স্মরণ রাখতে হবে যে আমাদের দেশে এই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা সনদ তৈরি করা হয়েছে, যার নাম জুলাই জাতীয় সনদ 2025। 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রায় 25টা দল, রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। তারা সাথে থেকে, এই বর্তমান সরকার সাথে থেকে তারা এটার উপরে সই করেছে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো জুলাই জাতীয় সনদ। এই কথাটা স্মরণ না থাকলে আপনি গণভোট বুঝবেন না। এখন বর্তমানে যে গণভোটটা বলা হচ্ছে, এই সনদে কি কি আছে, সামনের রাষ্ট্র কিভাবে চলবে, কোন পর্যায়ে চলবে, কোন কোন নীতিতে চলবে, কিভাবে সংস্কার হবে, কোন কোন জায়গায় সংস্কার করা হবে, কথা কি বুঝতে পেরেছেন? আসেন এবার, এই গণভোটটা 16শো শতাব্দীতে সুইজারল্যান্ডে সর্বপ্রথম এই গণভোটের আবিষ্কার হয়, সুইজারল্যান্ডে। এবং 1848 সালে আধুনিক গণভোট, এটাও সুইজারল্যান্ডে হয়। এরপর থেকে গণভোট এই গণতন্ত্রের একটা অন্যতম হাতিয়ার হিসেবে বাস্তবায়ন হয়। যেখানে কোনো সমস্যা হয় তখন গণভোট দেওয়া হয়। ব্যাপক আকারে কোনো সমস্যা হলে, অনেক গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে গণতন্ত্র বলে যে এখন তোমরা গণভোট নাও, সবার কাছ থেকে ভোট নাও, এর নাম হলো গণভোট। বাংলাদেশে এই পর্যায় পর্যন্ত প্রায় 3 বার গণভোট হয়েছে, 2 বার প্রশাসনিক বিষয়ে আর তৃতীয়বার হয়েছে সাংবিধানিক বিষয় নিয়ে। 1947 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের আস্থা আছে কি না, এ বিষয়ে সাধারণ মানুষের গণভোট হয়েছিল 1977 সালে। 1977 সালে তখন প্রায় 88% ভোট পড়েছিল, এর ভিতরে 99% ভোট হার পক্ষে, হা কি না। গণভোট থাকে কি, হা কি না, কেউ হাতে মারবে, কেউ নাতে মারবে। আপনারা যদি পছন্দ হয় তাহলে হাতে মারবেন, আর যদি পছন্দ না হয় তাহলে নাতে মারবেন, কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বরে 1985 সালে রাষ্ট্রপতি এরশাদের উপরে মানুষের আস্থা আছে কিনা সে বিষয়ে গণভোট নেওয়া হয়েছিল দ্বিতীয়বার। এই গণভোট পড়েছিল 72%, এর ভিতরে প্রায় 94.5% পড়েছিল হার পক্ষে। 3 নম্বর, এটা হলো আপনার সাংবিধানিক বিষয়ে, সংবিধান সংস্কার ক্ষেত্রে 3 নম্বরে 1991 সালে একটা গণভোট হয়েছিল যে রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার যে ঐতিহাসিক রায়, রাষ্ট্রপতি যেটা বলবে সেটাই, এই যে একটা বিষয়, এখান থেকে সংসদীয় গণতন্ত্র, সংসদ সদস্যের মাধ্যমে রায় হবে, এই বিষয়ে ফেরার জন্য একটা গণভোট নেওয়া হয়। সেখানে 35% ভোট পড়ে, এর ভিতরে 84% ভোট হার পক্ষে পড়ে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এবার আসেন 2011 সালে সংবিধানের 15তম সংশোধনে এই গণভোটটা বাদ দেওয়া হয়। সংবিধান সংস্কার করা, 15তম সংবিধান সংস্কার করার ক্ষেত্রে গণভোটের এই বিষয়টি বাদ দিয়ে দেওয়া হয় 2011 সালে স্বৈরাচারের আমলে। কিন্তু 2024 সালে ডিসেম্বরের হাইকোর্টের
তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এই 2024 সালের ডিসেম্বরে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে হাইকোর্ট রায় দেয় যে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এর পাশাপাশি আমরা যে গণভোটটা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এই যে জাতীয় নির্বাচনের সাথে আমরা যে গণভোটটা দেব, এটাকেও বহাল রাখা হয় যে এটাও বাংলাদেশে থাকবে। কোনো জরুরি বিষয় হলে গণভোট এটা আয়োজন করা যাবে। এই আলোচনায় আজকের আমাদের এই গণভোটের বিষয়টি আমরা সামনে আনতেছি। বিষয়টি হলো যে আমি আগেই বলেছি যে 2000 এই গণভোটে একটা জিনিস খেয়াল করেন, এই গণভোটে আসলে আমাদের লাভ কি, এই জিনিসটা পড়ে আমি এটা পড়ব। গণভোট দিলে আমাদের লাভ কি এটা তো জানা দরকার আছে। যে হুজুর আমি হা অথবা নাতে মারব, কিন্তু হাতে কি কি বলা হচ্ছে সেগুলো আমাকে জানতে হবে না? আমি কি লাভ আমার হাতে মারলে আমার দেশের, আমার জনগণের, আমি একজন জনগণ, এই রাষ্ট্রের একজন জনগণ, আমি নাগরিক হিসেবে আমি কি কি লাভ হবে আমার, সে বিষয়টি জানা দরকার আছে না? তো এই জন্য সেই বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হা অথবা নাতে আপনি ঐচ্ছিকভাবে মারতে পারবেন যে আমার কোনটা লাভ কোনটা কি। 1 নম্বর, আমি এই কয়েকটি পয়েন্ট নিয়ে এসেছি। কোত্থেকে নিয়ে এসেছি জানেন? আমি বলেছি প্রত্যেকটা রাষ্ট্র যখন জুলুম নির্যাতনের মাত্রা অত্যাধিক বেড়ে যায়, যখন জনগণ আর সহ্য করতে পারে না, তখন একটা গণবিপ্লব হয়, একটা গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র কাঠামো ভেঙে যায়, সব কিছুই ভেঙে পড়ে। তখন মানুষ মানে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে, কি করবে দিশেহারা। প্রত্যেকটা সেক্টর তখন ভেঙে পড়ে। এই ভাঙা সেক্টরগুলো আবার নতুন করে সংস্কার করার জন্য একটা সনদ তৈরি হয়, প্রত্যেকটা দেশেই তৈরি হয়। আমাদের দেশেও সেই সনদ তৈরি করা হয়েছে। এই সনদের নাম জাতীয় সনদ 2025। এটা আমি বলেছি আমাদের বর্তমান সরকার সহ 25টি বড় বড় রাজনৈতিক দল তারা এটাতে স্বাক্ষর করেছে, এই জুলাই সনদে, যেটা আমরা জুলাই সনদ নামে পরিচিত। এই জুলাই সনদে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আগামী বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে, যে দলই ক্ষমতায় আসুক, তারা কিভাবে চালাবে, তারা কোন কোন সংস্কার করতে হবে তাদের বাধ্যতামূলক, এবং তারা কিভাবে চলবে, এর একটা দিক নির্দেশনা এই জাতীয় জুলাই সনদে আছে। এর মধ্য থেকে আমি কয়েকটি জুলাই সনদের কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। খুব খেয়াল করেন, যখন জাতীয় জুলাই সনদ এই 2025-এর 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এটা যখন ঘোষণা হলো, যে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের, আরে ভাই গণ অভ্যুত্থান কি একজন করা যায়? করা যায় না। পুরা জনগণ যখন না খেপে তখন কিন্তু গণ অভ্যুত্থান হয় না। পুরা জনগণ নেমে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থান। মানুষের অনেক আশা ছিল এই বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে, বাংলাদেশের শোষণ থাকবে না, শাসন থাকবে না, একটা সুন্দর বাংলাদেশ মানুষ চেয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থানে অনেক কিছুতে বাংলাদেশের সেই আশা, ওই জুলাই জাতীয় সনদে যে সমস্ত পয়েন্ট আনা হয়েছে, অনেক কিছু পয়েন্টের সাথে বাংলাদেশের জনগণ তথা ছাত্র জনতা সহ বাংলাদেশের 18 কোটি জনগণের অনেকেই একমত না। বোঝেননি মনে হয়? জুলাই জাতীয় সনদ ঘোষণার পর বাংলাদেশের জনগণ এর সাথে অনেক পয়েন্টের সাথে একমত হতে পারে নাই, কারণ অনেক কিছু আসে নাই। নাগরিকদের জন্য যা দরকার তার অনেক কিছু আনে নাই। স্বাস্থ্য খাত কিভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, অর্থনৈতিক কিভাবে উন্নতি হবে, এই বিষয়গুলো একেবারে মূল বিষয়গুলোই জাতীয় জুলাই সনদে আসে না। এই জন্য সেই দিনেই 17 অক্টোবর 2025 সেই দিনেই ব্যাপক সংঘর্ষ হয় এই ওই যে আপনার সংসদের সামনে, ব্যাপক সংঘর্ষ পুলিশের সাথে। এবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিকে রাজনৈতিক অনেক দল এটার ব্যাপারে ঐক্যমত পোষণ করতে পারতেছে না। তখন
এই যে সরকার তখন গণভোটের ডাক দেয় যে ঠিক আছে দেখি মানুষ মানে এই যে জুলাই সনদ হয়েছে এর ভিতরে অনেক পয়েন্ট তো আসে নাই বাংলাদেশের নাগরিকদের জন্য, তবে যে সমস্ত পয়েন্ট এসেছে সেগুলোও আমাদের দেশের জন্য অনেক জরুরি বিষয়, কিন্তু এগুলো বাস্তবায়ন করবে কে? এই সরকারের অবস্থা তো এই কয়েকদিন পরে এরা হারায় যাবে। সামনে যারা আসবে এই সরকার বাস্তবায়ন আদৌ করবে কিনা, আদৌ পূর্বের সেই নিয়মে চলবে কিনা, এই বিষয়টা ছিল একটা মানে বিভীষিকার মধ্যে, একটা ধোঁয়ার মধ্যে হতাশার মধ্যে। এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য সরকার এই গণভোটের আয়োজন করে। এই গণভোট মানেই জুলাই সনদে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, যে সরকারই আসুক সে কোন নিয়মে তাকে চলতে হবে, এই বিষয়টি গণভোটের মাধ্যমে নির্বাচন হবে। গণভোটে যদি হ্যাঁ ভোট পড়ে তাহলে যে বিষয়গুলো আমি এখন সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো অবশ্যই আগামী সরকার যেই আসুক তাকে এই বিষয়গুলো করতে হবে, এই বিষয়ে নিয়ম অনুযায়ী চলতে হবে। কারণ 18 কোটি জনগণ, তাদের অধিকাংশ মানুষ এই বিষয়টা চাচ্ছে হ্যাঁ ভোটের মাধ্যমে। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? কথাগুলো কি বুঝতেছেন? 1 নাম্বার, ওই জুলাই সনদ থেকে যে কয়টা পয়েন্ট নিয়ে আসা হয়েছে প্রায় 27 পৃষ্ঠার, আমার কাছে আছে, আপনারা দেখতে পারবেন। 27 পৃষ্ঠার জুলাই জাতীয় সনদ 2025, এই সনদের 1 নম্বর পয়েন্ট আমি যেটা নিয়ে আসছি সেটা হলো যে একটা সরকার যখন অধিক সময় রাষ্ট্র ক্ষমতায় থাকে তার দল সর্বসেক্টরে যেহেতু সে গুছায় ফেলে, যেমন পূর্ববর্তী স্বৈরাচার সরকার এমন কোনো সেক্টর ছিল না যে সেক্টরে তার লোক নাই। আর স্কুলের পেলের বাচ্চা সেখানেও লীগের লোক আছে, বোঝেন নাই মনে হয়? স্কুলের পেলেতে পড়ে সেখানেও নির্বাচন হচ্ছে, সেখানেও লীগ। এইরকম পর্যায়ে এমন কোনো সেক্টর নেই, আপনি কৃষক বলেন, দিন মজুর বলেন, ভ্যান চালক বলেন, মানে এমন কোনো সেক্টর নেই, সুইপার বলেন, সেখানেও তাদের লোক। এইভাবে জাল বিস্তার করে ফেলে যখন অধিক পরিমাণ সময় ক্ষমতায় থাকে। জাতীয় জুলাই সনদের মধ্যে বলা হয়েছে 10 বছরের বেশি কোনো সরকার থাকতে পারবে, মানে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন ব্যক্তি। কথা কি বুঝতে পেরেছেন? 1 নাম্বার, এটা যদি আপনি চান হ্যাঁ ভোট দিবেন। 2 নাম্বার, সরকার বিরোধী দলের অনুমতি ছাড়া জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না, এটা যদি আপনি চান হ্যাঁ ভোট দেবেন। 3 নাম্বার, চাইলেই স্টার জুডিশিয়াল কিলিং এটা করতে পারবে না। সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ থাকবে। কোনো সংবিধানের কোনো ধারা যদি পরিবর্তন করতে হয় এই উচ্চ কক্ষের ভিতরে কিন্তু যারা সরকার গঠন করেছে শুধু তারাই থাকবে না, এই উচ্চ কক্ষ 100 আসন বিশিষ্ট যে উচ্চ কক্ষ হবে এ যে সরকার গঠন করেছে শুধু তারাই না, কিন্তু ভোট আনুপাতিক হারে এই উচ্চ কক্ষ নির্বাচিত হবে উচ্চ কক্ষের আসনগুলো। এই উচ্চ কক্ষের লোকের অনুমতি ছাড়া 2/3 অর্থাৎ 3/2 রায় ছাড়া সংবিধানের কোনো ধারা পরিবর্তন যোগ্য নয়। বুঝতে পেরেছেন? আর নিম্নকক্ষ থাকবে, এটা যদি আপনি চান যে না উচ্চ কক্ষ সবাই মিলে থাকুক, যেমন কত স্বৈরাচার কি করেছে, তাদের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে তাদের মনে যা চাইছে তারাই সংবিধান সেটাই করে দিয়েছে। কারণ কি, আমাদের সদস্য বেশি, হ্যাঁ ভোট পড়েছে বেশি, সুতরাং এই রায় হয়ে যাবে। বুঝেননি মনে? তত্ত্বাবধায়ক সরকার কি বাদ যাবে কি যাবে না? দেন এবার ভোট দেন, ওদের সদস্য বেশি, সব ভোট পড়েছে, এইদিকে না ভোট একেবারে 1-2 জন, ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার আজ থেকে থাকবে না। বোঝেননি মনে হয়? কিন্তু যদি উচ্চ কক্ষ সবাই মিলে থাকে এবং তাদের 2/3 রায় নিয়ে যদি হয় তাহলে তো এককেন্দ্রিকার স্বৈরাচারী করতে পারবে না। আপনি যদি চান ভোট দিয়েন হাতে, আর যদি না চান নাতে ভোট দিয়ে দিয়েন।
সংবিধানের একান্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, 2 মিনিট টাইম দেন, শেষ করে দিচ্ছি, মাইক বন্ধ করেন না। সংবিধানের একান্ত গুরুত্বপূর্ণ, না এটা বন্ধ করেন না, সংবিধানের একান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি যেটা আছে সেটার ক্ষেত্রে গণভোট লাগবে। পুরো বাংলাদেশের যতগুলো ভোটার আছে, ভোট দেওয়ার অধিকার যাদের আছে, এই গণভোটের মাধ্যমে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংশোধন করতে গেলে গণভোট লাগবে। ওই তখন সংসদের মানুষের মাধ্যমে, সদস্যের মাধ্যমে কি হবে না, সংবিধান সংস্কার করা হবে না। 7 নাম্বার, তত্ত্বাবধায়ক সরকার। একটা সরকার তার শেষ হওয়ার পরে নির্বাচন তো দিবে, নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার আসবে। এই তত্ত্বাবধায়ক সরকার ঠিক করবে কারা? বিরোধী দল, সরকার দল, এই সবাই মিলে ঠিক করবে। এককেন্দ্রিক বিরোধী দল ঠিক করতে পারবে না, ওই এককেন্দ্রিক সরকারি দল ঠিক করতে পারবে না। 8 নম্বর, নির্বাচন কমিশনে বিরোধী দলের ভূমিকা থাকতে হবে। নির্বাচন কমিশনে বিরোধী, আর ভাই পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় কে আসবে এটা তো ভোটের মাধ্যমে হবে, আর এই ভোটটা যারা পরিচালনা করবে তার নাম কি? নির্বাচন কমিশন। একটা নির্বাচন কমিশনই পারে একটা সুশাসন দেশে আনতে। কথা বলে বসেন। নির্বাচন কমিশন যদি দুর্বল হয়, ভোট দুর্বল হবে, ভোট কারচুপি হবে, আবার স্বৈরশাসক আবার আসবে, আবার মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু হবে। আর নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয়, ভোটটা স্টিং হবে, ভোটটা স্টিল হবে, শক্তিশালী ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে, স্বাধীন অবাধে মানুষ ভোট দেবে, নিরপেক্ষভাবে সুষ্ঠু একজন মানুষ একটা নির্বাচন হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই নির্বাচনে কমিশনে বিরোধী দলের ভূমিকা থাকতে হবে। তার মানে এককেন্দ্রিক আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না। যদি আপনার পছন্দ হয় হ্যাঁ ভোট দেবেন, যদি না পছন্দ হয় না ভোট দিয়ে দেবেন। নারীদের প্রতিনিধিত্ব সংসদে বাড়বে, এটার বিষয়ে এটা আছে, আমি বললাম, আপনারা বুঝে নিয়েন। 10 নম্বর, দেশের বিচার ব্যবস্থা সরকারের প্রভাব মুক্ত থাকবে। এটা তো আমাদের একান্ত দরকার। আমি যেটা মনে করি, আমি তো এখানে হার্ড ভোট দিয়ে দেবো, আমি মনে করতেছি। কারণ যতগুলো মানে বিচার ব্যবস্থা সরকার এমনভাবে কুক্ষিগত করেছে, আমরা দেখেছি যে সাধারণ মানুষের কোনো কি নাই, বিচার নাই। অমুক ছেলের নেতা, অমুক নেতার ছেলে, তো ওর কোনো বিচার নাই। যারা যেভাবে চাইছে বিচার ব্যবস্থাকে সেভাবে চালাইছে। অমুকের কি হয়েছে, ফাঁসি দিয়ে দাও, ও কি ওই রাজাকার, ফাঁসি দিয়ে দাও, যুদ্ধ অপরাধী, ফাঁসি দিয়ে দাও, এইভাবেই তো চলেছে। তার কোনো বিচার ব্যবস্থার কোনো নাই। যাই হোক, বিচার ব্যবস্থা সরকারের প্রভাব মুক্ত থাকবে। যদি আপনার পছন্দ হয় হ্যাঁ ভোট দেবেন, না পছন্দ হলে না ভোট দেবেন। সব বিভাগীয় শহরে উচ্চ আদালত স্থাপন হবে। ক্ষতিগ্রস্ত, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এখানে লিখে নিয়ে আসছি। আমাদের সংসদে আছে, যে আমাদের সংবিধানে আছে যে সর্বোচ্চ ক্ষমতাকার রাষ্ট্রপতির। যে কোনো বিষয়ের যে কোনো অপরাধীকে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারে। এবার আমি বলি, আমার সন্তানকে হত্যা করেছে একজন ব্যক্তি, এটাও যদি রাষ্ট্রপতি চায় যে তার ফাঁসি মওকুফ করে দিবে, রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে, বাংলাদেশ সংবিধান এটা তাকে দিয়েছে। আর এখন হচ্ছে যে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি এর অনুমোদন দিতে পারবে না। যদি ক্ষতিগ্রস্ত পরিবার অনুমোদন করে যে ঠিক আছে আমার সন্তানকে সে হত্যা করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, তারপরে রাষ্ট্রপতি দিতে পারবে। যদি আপনার পছন্দ হয় হ্যাঁ ভোট দিয়েন, না পছন্দ হলে না ভোট দিয়েন। মৌলিক অধিকার আমাদের, এটার সংখ্যা বৃদ্ধি পাবে। এটার ক্ষেত্রে এটা বিস্তারিত একটা আলোচনা, এটা এখন আলোচনা করা সম্ভব না। এটার হাল যদি আপনার পছন্দ হয় যে আমাদের মৌলিক অধিকার কি কি আছে, যদি আরও বাড়ে আমাদের, সেটা যদি আমরা চাই, তাহলে আমরা হ্যাঁ ভোট দেব। 14 নম্বর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে, এটার একটা আলোচনা, সময় হয়ে গেছে, এখন আর আলোচনা করব না। এইভাবে জাতীয় জুলাই সনদে আমাদের যদিও প্রশ্ন আছে সে ব্যাপারে, জাতীয় জুলাই সনদের ব্যাপারে প্রশ্ন আছে, কিন্তু অনেক পয়েন্ট আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে তারা মনে করেছে, এই জন্য তারা গণভোটের আয়োজন করেছে। এখন যদি 18 কোটি জনগণ মনে করে যে না আমাদের এটা দরকার না,
ভোট না ভোট দেবে যদি মনে করে হ্যাঁ আমাদের আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশের জন্য যাই তারা নিয়ে আসছে সামনে এই কটাও দরকার, তাহলে হ্যাঁ ভোট দেবে। সবাইকে আমি জুলাই জাতীয় সনদ যারা পড়তে পারেন তারা একটু পড়ার জন্য অনুরোধ করতেছি, কারণ এই গণভোট দিতে গেলে জুলাই জাতীয় সনদ পড়া আপনার জন্য একান্ত জরুরি, যে কি কি আছে আমার জন্য কি কি দরকার। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।